1882 সালের মার্চ মাসের শেষ দিকের ঝড়ঝঞ্ঝা কবলিত একটা দিন। হোমস একখানা টেলিগ্রাম পেল। আমরা তখন দুপুরের খাবার খেতে বসেছিলাম। সে হিজিবিজি করে কি একটা উত্তর লিখল। সুতরাং সম্পূর্ণ বিষয়টা তার মনেই রয়ে গেল। সে চিন্তিত মনে আগুনের সামনে বসে থাকলো। পাইপ টানছে হোমস ঘন ঘন। তার চোখ নিবিষ্ট রয়েছে টেলিগ্রামটার পাতায়। হঠাৎ সে আমার দিকে ফিরল। তার চোখে ফুটে উঠেছে এক অদ্ভুত দৃষ্টি। হোমস বলল, ওয়াটসন, তুমি একজন সাহিত্যিক। আচ্ছা, ক্রিটিক্স কথাটার সংজ্ঞা তুমি কি দেবে? বিস্ময়কর, স্মরণীয়, আমি বললাম। সে আমার সংজ্ঞা শুনে মাথা নাড়ল। তাছাড়া আরো কিছু আছে, হোমস বলল। মর্মন্তত্ত্ব এবং ভয়ঙ্কর কোনো ঘটনা সেখানে বিশেষভাবে চিহ্নিত। তুমি যদি একটু পেছন ফিরে তাকাও আর ওই সমস্ত ঘটনার দিকে দেখো, তাহলে মানুষের অশেষ কষ্ট দুঃখ যেমন দেখতে পাবে, তুমি বুঝতে পারবে কি বিস্ময়কর ঘটনা ওই সমস্ত অপরাধের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। সেই লাল চুলওয়ালা মানুষদের ঘটনাটাই দেখো না কেন, যা শেষ হয়েছিল এক অসম্ভব ডাকাতির চেষ্টার মধ্যে দিয়ে। তারপর সেই 5টা কমলালেবুর বিসি ঘটনাটা, কি অদ্ভুত তাই না, যা সরাসরি হত্যার ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত। আবার দেখো এখন এই শব্দগুলো কি ঝামেলায় ফেললো। কোনগুলো? এবার হোমস টেলিগ্রামটা পড়ল। বিস্ময়কর অবিশ্বাস্য এক অভিজ্ঞতা লাভ হলো। আমি কি এ বিষয় আপনার সঙ্গে একটু আলোচনা করতে পারি? স্কট এক্লিস, পোস্ট অফিস, শেয়ারিং ক্রস। পুরুষ না মহিলা? আমি জানতে চাইলাম। পুরুষ নিশ্চয়ই। কোনো মহিলা উত্তর প্রাপ্তির পয়সা মিটিয়ে টেলিগ্রাম পাঠায় না। উনি আসবেন। তুমি কি তার সঙ্গে দেখা করবে? প্রিয় ওয়াটসন, তুমি তো জানো কতদিন বেকার বসে আছি। সেই কর্নেল কারুথাসের কাজটাই শেষ কাজ করেছিলাম। আমার মনটা ছুটন্ত ইঞ্জিনের মতো সদাই গতিশীল, অথচ তাকে না ছুটিয়ে স্তব্ধ করে রাখলে যেমন হয়, আমার মানসিক অবস্থাও সেই একই রকম। আমি এখন যে কোনো সমস্যা পেলেই তা গ্রহণ করব। আমি আর পারছি না। স্থবির হয়ে থাকার মধ্যে কোনো জীবন নেই। তাকে সেটা যত কেন সমস্যা সংকুল হোক, খোঁজ পড়োয়া নেই। আমি যদি খুব ভুল না করি, আমার মনে হয় আমাদের মক্কেল এসেছে। সিঁড়িতে ছন্দবদ্ধ পদধ্বনি তুলে কয়েক মুহূর্ত পরে এক দীর্ঘদেহী সুন্দর স্বাস্থ্যের অধিকারী সম্মানীয় ব্যক্তি ঘরের মধ্যে ঢোকেন। তার ভারী মুখের পাতায় যেন তার জীবন ইতিহাস বিবৃত হয়েছে। সোনার ফ্রেমে আটা চশমার ওধারের উত্তেজিত অথচ নম্র চাহনির মধ্যে দিয়ে তার সংকীর্ণ মনোভঙ্গির আভাসিত হচ্ছে। তিনি একজন গির্জার কর্মচারী, সৎ নাগরিক, সত্যানুসন্ধানী ব্যক্তিত্ব বলে মনে হয়। কিন্তু কোনো বিরূপ পারিপার্শ্বিক চাপে তিনি বিচলিত হয়েছেন। তিনি ক্রুদ্ধ, উত্তেজিত। বিরক্তি প্রকাশিত হচ্ছে তার মনোভঙ্গিতে। কালক্ষেপ না করে তিনি তার কাজের কথা পারলেন। আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষম বিষয়ে জড়িয়ে পড়েছি মিস্টার হোমস, তিনি বললেন। আমার জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। এটা সম্পূর্ণ অভাবিত ব্যাপার। এটা সম্পূর্ণ অসভ্যতা, দুষ্টচক্র। আমি এসবের ব্যাখ্যা পেতে চাই। রাগতভাবে, বিরক্তিতে তিনি অস্থিরভাবে কথাগুলো বলে থামলেন। আপনি দয়া করে বসুন মিস্টার স্কট ইংলিশ। হোমস বলল, আমি কি জানতে পারি আপনি শেষ পর্যন্ত আমার কাছে এসেছেন কেন? ইয়েস স্যার। ঘটনাটা পুলিশকে জানালেও চলতো, কিন্তু আমার বিশ্বাস আপনি যখন বিষয়টা সবই জানেন, সেক্ষেত্রে একজন বেসরকারি গোয়েন্দা যিনি বহু পরিচিত একজন ব্যক্তিত্ব, তিনি বিষয়টির সঠিক অনুধাবন করতে পারবেন। তা সব ঠিক আছে, কিন্তু আপনি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এলেন না কেন? মানে আপনি কি বুঝতে চাইছেন? হোমস তার ঘড়ির দিকে তাকালো। এখন 2:30 বাজে। হোমস বলল, আপনার টেলিগ্রাম পাঠানো হয়েছে 1টার সময়, কিন্তু কোনো ব্যক্তিত্ব আপনার ব্যক্তিগত প্রাতকৃত্যের দিকে নজর দেব না, বরং আপনার অসুবিধা যখন ঘটেছে তখনই তার দিকেই লক্ষ্য দেব। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মিস্টার হোমস। আমি আমার প্রসাধনের দিকে কখনো নজর দিইনি। আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেই খুশি হয়েছি। কিন্তু আমি আপনার এখানে আসবার আগে আমি নানান তথ্য তালাশ করে এসেছি। আমি বাড়ির দালালের কাছে গিয়েছিলাম। তারা বলল মিস্টার গার্সিয়াসের পাওনা ভাড়া সব ঠিকঠাক মেটানো হয়েছে। উইচটেরিয়া লজের সবকিছুই ঠিকঠাক আছে। বোকামি করবেন না স্যার। হোমস হাসতে হাসতে বলল, আপনি আমার বন্ধুর মতো।
ডাক্তার ওয়াটসন, ওনার একটা বদঅভ্যাস আছে। তিনি ভুল পথে তার গল্প শেষ করেন। আপনি অনুগ্রহ করে আপনার চিন্তাগুলো স্তরে স্তরে সাজিয়ে আমাকে জানান। যেমন যেমন ঘটেছে ঠিক তেমন তেমন বলবেন। এই আর কি, যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। রূঢ়ভাবে যেসব ঘটনা ঘটেছে তাও বলবেন। এছাড়া পোশাক আশাকও বাদ দেবেন না। চিন্তিতভাবে আমাদের মক্কেল নিচের দিকে দৃষ্টিপাত করলেন। তার মুখে নিয়মবিরুদ্ধ ভাব ফুটে উঠল। আমার মনে হয় মিস্টার হোমস এটা খুবই খারাপ দেখাবে, আর আমি জানি আমার জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তবু আমি আপনাদের কাছে সব কথা খুলে বলবো, আর আমার বক্তব্য শেষ হলে আপনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করার মতো অনেক কিছুই পাবেন। এমন সময় আমাদের বাড়িওয়ালি মিসেস হাডসন ঘরের দরজা খুলে দিলেন। দুজন সরকারি ব্যক্তিত্ব ঘরে ঢুকলেন। তাঁদের একজন আমাদের খুব পরিচিত, ইন্সপেক্টর গ্রেগসন। তিনি স্কটল্যান্ড পুলিশের লাইনে কর্মরত সফল অফিসার। তিনি হোমসের সঙ্গে করমর্দন করলেন এবং সঙ্গী বেইনসের সঙ্গে হোমসের পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি ইন্সপেক্টর বেইন সুরি, পুলিশ লাইনের। আমরা মিস্টার হোমস যৌথভাবে কাজে নেমে পড়েছি, আর আমাদের পথ এখন এই দিকেই ন্যস্ত। এই বলে গ্রেগসন একবার আমাদের মক্কেলের দিকে তাকালেন। আপনি মিস্টার স্কট এগলিস, তাই না? লিতে অবস্থিত পোফা হাউসে থাকেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা সমস্ত সকাল থেকে আপনাকেই তো অনুসরণ করছি। আপনি টেলিগ্রামের সূত্র ধরেই তাকে খোঁজ করেছিলেন, তাই না? ঠিক তাই, চ্যারিং পোস্ট অফিস থেকে খবর পেয়েই আপনার এখানে এসেছি স্যার। কিন্তু আপনারা আমাকে অনুসরণ করছেন কেন? কি চান আপনারা আমার কাছে? মিস্টার স্কট এগলিস, আমরা আপনার বিবৃতি চাই। গত রাত্রে মিস্টার অ্যালয়েসিস গার্সিয়া, যিনি উইস্টেরিয়া লজে থাকেন, তিনি খুন হয়েছেন। এসবের কাছে ওই লজটা চিনতে পেরেছেন নিশ্চয়ই? আমাদের মক্কেলের মুখ চোখের অবস্থা সম্পূর্ণ পাল্টে গেল। তিনি এক দৃষ্টিতে গ্রেগসনের দিকে তাকিয়ে রইলেন। মারা গেছে? আপনি ঠিক বলছেন, তিনি মারা গেছেন? হ্যাঁ স্যার, তিনি মারা গেছেন। কিন্তু কিন্তু কিভাবে? দুর্ঘটনা কি? খুন। হায় ঈশ্বর, এ তো খুবই দুঃখজনক ঘটনা। আপনি কি বুঝতে পারছেন? আপনি কি এ ব্যাপারে আমাকে সন্দেহ করছেন? মৃতের পকেটে আপনার লেখা একটি চিঠি পাওয়া গেছে। এর থেকে আমরা জানতে পেরেছি আপনি গতকাল রাত্রেই তার বাড়িতে বসে এই পরিকল্পনা করেছিলেন। হ্যাঁ, করেছিলাম। তাহলে আপনিই করেছিলেন? ইন্সপেক্টর গ্রেগসন এই কথা বলে তার নোটবই বের করলেন। একটু অপেক্ষা করুন মিস্টার গ্রেগসন। হোমস বলল, কিন্তু আমারও তো কর্তব্য হলো মিস্টার স্কট এগলিসকে সতর্ক করে দেওয়া যে ওনার বিবৃতি অবশ্যই ওর বিপক্ষে ব্যবহার করা হবে। মিস্টার এগলিস তো ওনার কথাই আমাদের কাছে বলতে যাচ্ছিলেন, কিন্তু আপনারা এসে যাওয়াতে আর বলা হয়ে ওঠেনি। আমি ভাবছি ওয়াটসন, ব্র্যান্ডি এবং সোডা ওকে দিলে কোনো ক্ষতি হবে না। নিন স্যার, এবার আপনি আপনার সমস্ত ঘটনা, গত রাত পর্যন্ত আপনি যা যা করেছেন তা সঠিকভাবে বলুন। আমাদের মক্কেল ব্র্যান্ডির গ্লাস গলায় ঢেলে দিলেন এবং অনেকটাই নিজেকে সমঝে নিতে পারলেন। ইন্সপেক্টরের নোট বইয়ের দিকে তাকালেন। এবার তিনি তার কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, দেখুন, আমি একজন অবিবাহিত পুরুষ। আমি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। সেই সুবাদে আমার বন্ধু বান্ধবের সংখ্যাও অনেক। এদের মধ্যে অবসরপ্রাপ্ত মেলভাইলের পরিবারও আছে। এই পরিবারটি অলবেরসেল ম্যানশনে থাকেন। এই ম্যানশন কেনসিংটনে অবস্থিত। কয়েক সপ্তাহ আগে গার্সিয়া নামক এক যুবকের সঙ্গে মেলভাইলের বাড়িতে আমি পরিচিত হয়েছিলাম। আমি বুঝেছিলাম গার্সিয়া একজন স্পেন দেশী এবং বড় সুন্দর ছেলে। ওর সঙ্গে ওদের দূতাবাসে যোগাযোগ ছিল। ও বেশ ভালো ইংরেজি বলতে পারত। সুন্দর চেহারার এই ছেলেটিকে আমার খুবই ভালো লেগেছিল। অমন ছেলে আমি এর আগে দেখিনি। যাক, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে গাঢ় বন্ধুত্ব হলো। দুদিন পরে আমার লিয়ের বাড়িতে এলো সে। সে আমার কাছ থেকে যাওয়ার সময় আমাকে তার বাড়িতে কয়েকদিনের জন্য নিমন্ত্রণ করলো। ওর বাড়িটাই ছিল উইস্টেরিয়া লজ। এটি এসার আর অক্সশেটের মাঝামাঝি জায়গায় অবস্থিত। গতকাল রাত্রে আমি তার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। আমি ওর বাড়িতে যাওয়ার আগে ও আমার কাছে ওর বাড়ির বিবরণ দিয়েছিল। ও এক বিশ্বস্ত চাকরের সঙ্গে থাকতো, তার দেশওয়ারি লোক। সেই তাকে দেখাশোনা করত। একবেলা খাবার পাবার চুক্তিতে সারাদিন তাকে তার বাড়িতে রাঁধুনির কাজে নিয়েছিল। সে খুব ভালো রান্না করতে পারত। তাকে গার্সিয়া সুরি অঞ্চল থেকে নিয়ে এসেছিল এবং ওই রাঁধুনিকে কাজে নিয়োগ করার ব্যাপারে আমারও সায় ছিল। ও এত ভালো রাঁধত যে কি বলবো।
আমরা তো ভাবতেই পারিনি। এসআরের 2 মাইল দক্ষিণে আমি গার্সিয়ার বাড়িতে এসে হাজির হলাম। বাড়িটা বেশ খোলামেলা, রাস্তা থেকে পেছনের দিকে অবস্থান। এর কাছে সবুজ সোরাব অঞ্চল। বাড়িটা বেশ পুরনো, অনেকদিন এর সারাই সোরাই কিছুই হয়নি। প্রবেশ দরজাটাও আবহাওয়া তাড়িত, বেশ ঝরঝরে অবস্থা তার। আমার সচেতনতা, আমার জ্ঞান, আমার অবচেতন মনটা কেমন যেন খুঁতখুত করছিল। যে লোকটাকে আমি জানি না, চিনি না, সামান্য পরিচয়ের হাত ধরে তার বাড়িতে অতিথি হওয়াটা যুক্তিযুক্ত হচ্ছে না। তবু আমি এসেছি। আমি গার্সিয়ার বাড়িতে এলে গার্সিয়া নিজেই দরজা খুলে দিল এবং বিষণ্ণভাবে আমাকে স্বাগত জানালো। কাজের লোক একজন আমার ব্যাগ শ্যাগ নিয়ে আমি যে ঘরে শোবো সেই ঘরে নিয়ে গিয়ে রাখলো। সমস্ত বাড়িটাই যেন থমথম করছিল, সবই বিষণ্ণ মনে হচ্ছিল। আমাদের রাতের খাবার দেওয়া হলো। গার্সিয়া যথেষ্ট খাবার দাবারের ব্যবস্থা করেছিল, কিন্তু তার চিন্তা ভাবনা কেমন যেন এলোমেলো ঠেকলো আমার কাছে। ওর কথাবার্তাও সঙ্গতিবিহীন মনে হতে লাগলো। সে প্রায় সারাক্ষণই টেবিলে তার আঙ্গুল ঠুকছিল, নখ খুঁটছিল এবং ও যেন কিছু বিপদের আশা করেছিল। তা তার আচার আচরণে ধরা পড়ছিল। অধৈর্য চঞ্চল দেখাচ্ছিল তাকে। রাতের রান্না সঠিকভাবে পরিবেশিত হলো, খুব সুস্বাদু হয়েছিল। চাকর বাকররাও বিষণ্ণ। কেউ কিন্তু এই বীরমমতার ব্যাপারে কারণ সম্পর্কে আমার কাছে মুখ খুলছে না। আমি বাড়ির এই বাতাবরণকে অসহ্য মনে করতে লাগলাম। আবার নিতে ফিরে যাব এমন একটা জিনিস আমার মাথায় এলো, কিন্তু বিশ্বাস করুন ওই সময় আমার মাথায় কিছুই আসেনি। যখন নৈশাহার শেষ হয়েছে তখন চাকরটা গার্সিয়ার হাতে একখানা চিঠি এনে দিল। আমি লক্ষ্য করলাম গার্সিয়া সেই চিঠিটা পড়ার পর আরো যেন অধৈর্য হয়ে পড়ল এবং বিস্মিত হলো। সিগারেট খেতে লাগলো, নিজের চিন্তায় ডুবে যেতে থাকলো, কিন্তু চিঠির বিষয়বস্তু কিছুই বলতে চাইল না। রাত 11টার সময় আমি খুশি মনে শুতে গেলাম। কিছু সময় পর গার্সিয়া আমার ঘরের দিকে তাকালো। ওই সময় আমার ঘরে কোনো আলো ছিল না। সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোনো ঘন্টা বাজিয়েছি কিনা। আমি উত্তরে তাকে জানালাম আমি কোনো ঘন্টা টন্টা বাজাই। সে আমাকে ডিস্টার্ব করার কারণে ক্ষমা চাইল। সে আমাকে ঘড়ির সময়টা জানিয়ে গেল। এখন রাত 1টা বাজে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আমি আর উঠিনি। এবারে আমি আমার কাহিনীর আসল এবং অদ্ভুত ঘটনার কথা বলবো। অনেক বেলায় আমার ঘুম ভাঙল। আমি ঘড়ির দিকে তাকালাম, তখন 9টা বাজে, কিন্তু আমি আমাকে সকাল 8টায় ডেকে দিতে বলেছিলাম। আমি খুব অবাক হলাম এই ভুল হওয়ার কারণে। আমি তাড়াতাড়ি উঠে চাকরকে ঘন্টা বাজিয়ে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। আমি বারবার বেল বাজালাম, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দিতে এলো না। তখন আমি একটা সিদ্ধান্তে এলাম যে ঘন্টাটা হয়তো খারাপ হয়ে গিয়েছে, তার শব্দ কারোর কানে পৌঁছচ্ছে না। আমি তাড়াতাড়ি আমার পোশাক পরে নিচে নেমে এলাম। আমার কিছুটা গরম জলের দরকার ছিল। রাগে তখন আমি গড়গড় করছি, ব্যাটার ছেলেদের দেখে নেব, এরকম গোছের আর কি। আপনারা কল্পনাও করতে পারবেন না যে সেখানে কেউ নেই। আমি হল ঘরে গেলাম, সেখানেও কারো সারা শব্দ পেলাম না। আমি তারপর এ ঘর ও ঘর খোঁজাখুঁজি করলাম, সব ফাঁকা, শুনশান। গার্সিয়া আমাকে তার শোবার ঘর দেখিয়েছিল, সুতরাং অগত্যা আমি তার ঘরে গিয়ে ধাক্কা দিলাম, কিন্তু সেখানেও কোনো উত্তর নেই। তারপর আমি দরজা খুলে ভেতরে গেলাম। ঘর খালি এবং বিছানা দেখে মনে হলো রাত্রিতেও ওই বিছানায় কেউ শোয়নি। সে বাড়ির সবাইকে নিয়ে চলে গেছে। বিদেশি ব্যক্তি, বিদেশি বাড়ির তত্ত্বাবধায়ক, এমনকি রাঁধুনি, বাইরের লোকও, তারা সবাই উধাও এক রাত্রের মধ্যেই। এই ছিল আমার উইটচেরিয়া লজের আতিথেয়তার কাহিনী। শার্লক হোমস তার দুহাত কচলাতে কচলাতে একটু হাসল এবং বলল, ঘটনার অভিজ্ঞতাটা সত্যি আশ্চর্যজনক। সে বলল, আমাকে জিজ্ঞেস করতে পারি স্যার, আপনি তারপর কি করলেন? আমি তখন সত্যি কথা বলতে কি ভয়ঙ্কর হয়ে উঠেছি। আমি বুঝেছি আমাকে নিয়ে এক ভয়ঙ্কর মজা করা হয়েছে। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম, হল ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে বেরিয়ে পড়লাম। আমি তখন আমার বাড়ির পথে এজাবের দিকে এগোলাম। আমার হাতে রয়েছে আমার ব্যাগটা। আমি এলেন ব্রাদার্সে হাজির হলাম। বাড়ির দালাল ওই গ্রামেই থাকেন এবং সেখানে গিয়ে জানলাম বাড়িটা আবার একজনকে ভাড়া দেওয়া হয়েছে। তখন আমি ভাবলাম আমাকে সম্পূর্ণ বোকা বানাবার জন্যই গার্সিয়া ওই কাজ করে থাকবে, আর এর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না। এর প্রধান উদ্দেশ্য হতে পারে ভাড়া মেরে দেওয়া। মার্চ মাসের শেষের দিক, দিনের আর 1 ভাগ বাকি, কিন্তু এসব কোনো কাজের কথা হলো না। দালাল আমার কথা শুনে বাধিত হলেন। তিনি বললেন, না, ভাড়া মারবার কোনো সুযোগ নেই, কারণ ভাড়াটারা আগে চুকিয়ে বুকিয়ে রাখা হয়। তারপর আমি শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং স্পেন দেশে দূতাবাসে গিয়ে হাজির হলাম।
কিন্তু তারা গার্সিয়ার কোনো খোঁজ দিতে পারল না। লোকটার কোনো পরিচয়ই নেই ওদের কাছে। তারপর আমি গেলাম মেলভিলের সঙ্গে দেখা করতে, যেখানে আমি প্রথম গার্সিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। সেখানে গিয়েও শুনলাম তিনিও তেমন কিছু ওই ছেলেটার সম্পর্কে জানেন না। আমি যতটা জানি তিনিও তাই জানেন। যখন আমি আপনার টেলিগ্রাম পেলাম তখন আমি আপনার কাছেই চলে এলাম, কারণ আমি বুঝলাম আপনিই একমাত্র ব্যক্তি যিনি মানুষের বিপদের সময় নানান রকম উপদেশ দিয়ে তাকে সাহায্য করে থাকেন। এবার মিস্টার ইন্সপেক্টর, আমি বুঝতে পেরেছিলাম যখন আপনি এসে ঢুকলেন, আপনি ওই কাহিনীটা শুনেছেন এবং কোনো মর্মান্তিক কিছু ঘটেছে। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আমি যেসব কথা বলছি তার প্রতিটা শব্দ সত্যি, এবং এর বাইরে আর কোনো কিছুই আমি জানি না। আর ওই লোকটার যে কি পরিণতি ঘটেছে তার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। তবে আমি দুঃখিত। আমি আপনার আইনকে যেভাবে বলবেন সেভাবে সাহায্য করতে প্রস্তুত আছি। আমি নিশ্চিত মিস্টার স্কট ইগলিস, আমি নিশ্চিত। ইন্সপেক্টর বললেন, তবু আমি বলতে বাধ্য, আপনি যা যা বললেন তা সবই সত্য এবং তা আমাদের নজরে এসেছে। উদাহরণ দিয়ে বলতে পারি, যে চিঠিটা আপনাদের নৈশভোজের টেবিলে এসেছিল, আপনি কি তা একবারও দেখার চেষ্টা করেননি? সেই বিষয়টা কি ঠিক? হ্যাঁ, স্কট বললেন, তা করেছিলাম বইকি, কিন্তু সম্ভব হয়নি, কারণ গার্সিয়া সেটা গোল করে সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। আপনি এ ব্যাপারে কি বলবেন মিস্টার বাইরেস? মিস্টার বাইন্স একজন শক্ত সমর্থ লালচে চেহারার গ্রাম্য গোয়েন্দা। তার চোখ দুটি ভারী উজ্জ্বল, তবে ভারী মুখের প্রভাবে গর্তে বসা দেখায়। সামান্য হেসে তিনি পকেট থেকে বিবর্ণ একটা কাগজ বের করলেন এবং বললেন, মিস্টার হোমস, এটা একটা বাজে কাগজের মতো। এটা দোমড়ানো মোচড়ানো অবস্থায় আমি আগুনের কুণ্ডের পেছন থেকে পেয়েছি। এটা পুড়ে যায়নি। হোমস কৃতজ্ঞতার হাসি হাসল, বলল, আপনি দেখছি বাড়িটার খানা তল্লাশি ভালোভাবেই করেছেন, যে একটা দোমড়ানো মোচড়ানো কাগজও আপনার নজর এড়াইলে। হ্যাঁ, তা বলতে পারেন মিস্টার হোম। এটাই আমার কর্মপদ্ধতি। আমি কি এটা পড়ে শোনাবো মিস্টার গ্রিগসন? লন্ডন ইন্সপেক্টর সম্মতি দিলেন। তখন গ্রাম্য অঞ্চলের গোয়েন্দা মিস্টার বাইন্স চিঠিটা পড়তে শুরু করলেন। চিঠিটা একটা ক্রিম রঙের কাগজের উপর লেখা হয়েছে, একটা ফুলস্কেপ কাগজের 1/4 অংশে লেখা। কাগজটা কাঁচি দিয়ে কাটা হয়েছে। এটাকে 3 বার ভাঁজ করা হয়েছে। বেগুনি রঙের মোম দিয়ে মোহর দেওয়া হয়েছে। দ্রুত লেখা হয়েছে। তারপর ডিম্বাকৃতি কোনো কিছুর দ্বারা এর উপর চাপ দেওয়া হয়েছে। এটাকে গার্সিয়াকে উদ্দেশ্য করা হয়েছে, যিনি এই উইস্টেরিয়া লজে থাকতেন। এতে লেখা হয়েছে, আমাদের নিজস্ব রং সবুজ এবং সাদা। সবুজ হলো খোলা আর সাদা হলো বন্ধ। প্রধান সিঁড়ি, প্রথম বারান্দা, ডান দিকে সপ্তম। সবুজ রঙের পশমি কাপড়ের গগ স্পিড ডি। লেখাটা একজন মহিলার এবং সরু নিব দিয়ে লেখা, কিন্তু ঠিকানাটা অন্য কলমে, অন্যের দ্বারা লেখা। এটা ঘন এবং মোটা, যেমন আপনি দেখেছিলেন। হোমস বলল, এটা বিশেষ উল্লেখযোগ্য চিঠি। মিস্টার বাইরিস, আমি আপনাকে সম্ভাষণ অবশ্যই জানাবো। সত্যি আপনার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের জন্য, আপনার পরীক্ষা নিরীক্ষার জন্য এর সঙ্গে আরো কয়েকটি পয়েন্ট যোগ করতে হবে। এই যে ডিম্বাকৃতি মোহর, নিঃসন্দেহে যেটা যোগাযোগের জন্য একটা উপায়। এইরকম আর কিসের আকৃতি আছে বলুন তো? কাঁচিটার সঙ্গে নখ কাটবার ব্যবস্থা আছে। দুটো ফলাই খুব ছোট। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কাগজের দুটো দিক কিছুটা গোল ধরনের। গ্রামের গোয়েন্দা হাসলেন। আমার মনে হয় আমি এর সমস্ত রস নিগড়ে বের করতে সমর্থ হয়েছি। কিন্তু আমার মনে হয় আরো কিছু এখনো বাকি আছে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি কোনো নোট তৈরি এখনো করিনি যা এই হাতেই আছে এই পর্যন্ত। তবে ওই লেখাটা কোনো মহিলা, যেমন এর তলার দিকটা। মিস্টার স্কট ইকলিস এই সমস্ত কথাবার্তা চেয়ারের ওপর পাথরের মতো বসে শুনছিলেন। এবার তিনি বললেন, আমি খুব খুশি যে এই চিঠিটা আপনি পেয়েছেন। এটাই আমার বক্তব্যকে সমর্থন করে। তবু আমি অনুরোধ করব, দয়া করে যদি বলেন গার্সিয়ার কি হলো, তাছাড়া তার বাড়ির অন্যান্যদের ক্ষেত্রেই বা কি ঘটেছে। গ্রেগসন বললেন, গার্সিয়ার বিষয়ের উত্তরটা সহজেই দেওয়া যেতে পারে। অক্সফোর্ড কমনে তাকে মৃত দেখা গেছে তার বাড়ি থেকে মাইলখানেক দূরে। তার মাথাটা গুঁড়িয়ে দলা পাকিয়ে দেওয়া হয়েছে, হয় বালির বস্তা,
বা ওই ধরনের কিছু দিয়েই এই কাজটা করা হয়েছে। আহত করার চাইতে তাকে শেষ করাই উদ্দেশ্য ছিল। অক্সফোর্ড কমন আইডলটা খুবই নিরালা। 1/4 মাইলের মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তার পেছন থেকে কোনো কিছু দিয়ে আঘাত করে তাকে ফেলে দেওয়া হয়েছিল। তারপর তার হত্যাকারী তার মৃত্যু ঘটার পরও তাকে থেতলেছিল। এটা একটা সাংঘাতিক খুন, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে খুনির পায়ের ছাপ বা অন্য কোনো সূত্র পাওয়া যায়নি। ডাকাতি কি? না, তেমন কিছু মনে হয়নি। স্কট বললেন, খুবই ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু এটা আমার কাছে অশ্রুতপূর্ব ঘটনার প্রভাব, এবং এর প্রভাব আমার উপর আরো সাংঘাতিক। আমি তার বাড়িতে গিয়েছিলাম, অথচ তার জন্য কিছুই করতে পারলাম না। আর যেদিন আমি গেলাম সেদিনই ঘটনাটা ঘটল। আমি কিভাবে এই কেসে জড়িয়ে পড়লাম? ইন্সপেক্টর বাইন্স বললেন, এটা খুবই সহজ। কেবল একটা তথ্য পাওয়া গেছে, সেটা মৃতদেহের পকেটে ছিল। সেই চিঠিটা যেটা আপনার লেখা ওই মৃত্যুর রাতে ওর পকেটে ছিল, এবং সেটা আমাদের হাতে এসেছে। ওই খামটার ওপরের ঠিকানাটাই মৃতের নাম এবং তার ঠিকানা পেতে আমাদের সাহায্য করেছে। ওই চিঠির সূত্র ধরে আমরা ওর বাড়িতে গিয়ে না আপনাকে না অন্যদের ওই বাড়িতে কাউকেই দেখতে পাইনি। আমি তখন মিস্টার গ্রেগসনকে দাঁড় করি এবং তারপর লন্ডনে আসি। তারপর উইস্টেরিয়া লজ পরীক্ষা করতে যাই। অবশেষে গ্রেগসনের সঙ্গে মিলিত হয়ে এখানে চলে আসি। গ্রেগসন তার আসন ছেড়ে উঠে পড়লেন এবং বললেন, আমরা কেসটার অফিসিয়াল রূপ দিতে পারি। মিস্টার স্কট, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে এবং আপনার বয়ান আমরা লিখে নেব। নিশ্চয়ই, আমি এক্ষুনি আপনাদের সঙ্গে আসছি। মিস্টার হোমস, আমি আপনার কাছ থেকে যা করণীয় তা করবেন এই আশাই করছি, তবে সত্য উদ্ঘাটনে কোনো খরচপাতি বা যন্ত্রণা ভোগের দরকার নেই। আমার বন্ধু গ্রাম্য গোয়েন্দার দিকে তাকালেন, তারপর বললেন, মিস্টার বাইরিস, আমি যদি আপনাদের সহযোগিতা করি তাহলে নিশ্চয়ই আপত্তি করবেন না। আরে না স্যার, আপনি যথাযথ সম্মানের সঙ্গে তা করতে পারেন। লোকটার মৃত্যুর আসল কারণ সম্বন্ধে কি কিছু জানতে পেরেছেন? সে তো রাত 1টা থেকে ওখানে ছিল। ওই সময় অনেক ধারায় বৃষ্টি হচ্ছিল, সুতরাং তার মৃত্যু রাত 1টার আগেই হয়ে গিয়েছিল। কিন্তু তা একদমই অসম্ভব মিস্টার বাইনিস। আমাদের মক্কেল বললেন, আমি তার কণ্ঠ শুনেছি, তাতে আমার ভুলভ্রান্তির কোনো অবকাশ নেই, কারণ সে আমাকে আমার ঘরে গিয়ে ডেকেছিল সেই সময়। ভাবনা করা যেতে পারে, কিন্তু এটা অসম্ভব বলা যাবে না। হোমস বলল। আপনার কাছে কোন সূত্র আছে? গ্রেগসন জানতে চাইলেন। প্রথম অবস্থায় কেসটা জটিল নয় বলেই মনে হয়। এর মধ্যে কিছু উপন্যাসের গল্পের মতো মনে হয়। এখন আসল সত্য উদ্ঘাটন করা দরকার, তাহলে সঠিক মতামত দেওয়া সম্ভব। হ্যাঁ মিস্টার বাইরিস, এই চিঠিটা ছাড়া আর অন্য কিছু বাড়িতে পেয়েছেন? গুরুত্বপূর্ণভাবে গোয়েন্দা আমার বন্ধুর দিকে তাকালেন। ইন্সপেক্টর বললেন, 2-1টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল। সম্ভবত আমি যখন পুলিশ থানার কাজ শেষ করব এবং বাইরে আসব, তখন আপনি থানা থেকে বাইরে এসে ও সম্পর্কে আমার মতামত জানবেন, আশা করি। মিস্টার হোমস বলল। আমি তো আপনাদের সেবায় সদাই প্রস্তুত আছি। তারপর ঘন্টা বাজালেন এবং মিসেস হাডসনকে বললেন, আপনি দয়া করে এই ভদ্রলোককে রাস্তাটা দেখিয়ে দিন এবং ছেলেটাকে এই টেলিগ্রামটা দিয়ে পাঠিয়ে তার উত্তরের জন্য আরো 5 শিলিং দিয়ে দেবেন। আমাদের অতিথিরা চলে যেতেই আমরা একেবারে চুপ হয়ে গেলাম। বেশ কিছুক্ষণ আমরা এইভাবে চুপচাপে বসে রইলাম। হোমস ধূমপান করতে লাগলো। সে স্ত্রীর দৃষ্টি মেলে কি যেন গভীরভাবে চিন্তা করছে। ওয়াটসন, হোমস বলল, তোমার চিন্তা কি বলে? আমি স্কট ইকলিসের রহস্যময়তা কিছুই বুঝতে পারছি না। আর এই অপরাধ সম্পর্কে? দুজন চাকুরি ওই মালিককে ফোন করেছে বলে মনে হয়। তারা তা না হলে পালাবে কেন? হ্যাঁ, ঠিক কথা। কেন তারা পালালো? এটা তো একটা বড় সত্য। আর একটা বিশেষ দিক হলো আমাদের মক্কেলের ওই রাতের অভিজ্ঞতা। মাই ডিয়ার ওয়াটসন, এখন আমাদের এই দুটো প্রধান তথ্যের ব্যাখ্যা পেতে হবে এবং আমাদের পথেই শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারব। আমাদের সেই অনুসন্ধানের উপায়টা কি? দেখো ডাক্তার, হোমস বলল, এটা শোক বা মজা করার কোনো বিষয় নয়। এর পেছনে বিরাট ষড়যন্ত্র কাজ করছে। উইস্টেরিয়া লজের সঙ্গে ষড়যন্ত্রকারীদের নিবিড় যোগাযোগ আছে। কিন্তু কোন দিক থেকে ওই যোগ থাকা সম্ভব? হোমস বলল, এখন আমরা সূত্র থেকে সূত্রের যোগ ঘটাবো। দেখো,
এই কেসের একটাই মুখ আছে, ধরে নাও। সেটা হলো একটা অস্বাভাবিক বন্ধুত্ব। সেটা হলো ওই যুবক স্প্যানিয়ার্ডের সঙ্গে স্কট এক্লিসের। আর স্প্যানিশীয় এই যুবক এই যোগাযোগটা সৃষ্টি করেছিল। সে প্রথম দিনেই ওদের মধ্যে পরিচয়ের পরই লন্ডনে গিয়েছিল, আর স্কটসের আসার আগে পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। তাহলে সে এক্লিসকে দিয়ে কি করতে চেয়েছিল, এক্লিস কি যোগান দিতে পার? আমি তো এই লোকটার মধ্যে কোনো ব্যতিক্রমী মনোভাব খুঁজে পাইনি। লোকটা আপাত দৃষ্টিতে বুদ্ধিমান নয় বলেই মনে হয়। তবে কেন গার্সিয়া তাকে দিয়ে তার কাজ হাসিল করতে চাইল? তার কি অন্য কোনো দিক ছিল? হ্যাঁ, তা ছিল। এই লোকটার স্কটের অন্যান্য ইংরেজদের প্রভাবিত করার ক্ষমতা ছিল। দেখো, ইন্সপেক্টর তাকে কোনো প্রশ্ন করেনি। কিন্তু তার সাক্ষীর প্রয়োজনটা কোথায়? না, তা এখনো পরিষ্কার হয়নি। আমাকে এখন তাহলে অন্য দিকটা খুঁজে বের করতে হবে। আমার মনে হয় অপরাধ ঘটার সময় সে অন্যত্র ছিল, সেটাই সে প্রমাণ করতে চেয়েছিল। হোমস বলল, হ্যাঁ, ঠিক তাই ওয়াটসন। সেই ঘটনার সময় অকুস্থলে উপস্থিত ছিল না, সেটাই সে প্রমাণ করতে চেয়েছিল। এটাই আমাদের প্রমাণের ক্ষেত্র ধরে নিতে হবে। বাড়ির চাকর বাকর তারা ঘড়ির সময়ের বিভ্রান্তি ঘটিয়ে স্কটকে আগে ভাগে শুতে যেতে বলেছিল। গার্সিয়া স্কটকে জানিয়েছিল রাত 1টা বাজে। তখন সে তাকে ঘড়ির সময় বাড়িয়ে বলেছিল। ওই সময়টা কখনোই 12টার বেশি ছিল না। গার্সিয়া যদি ওই সময়টা ঠিক বলতো, তাহলে ওর যা করার ছিল তা সে করতে পারত এবং নিজেই একটা প্রমাণ হতে পারত। কিন্তু ঘটনাচক্রে তা কিছু ঘটেনি। তা যদি ঘটতো, তবে স্কটকে সে প্রমাণ করতে সক্ষম হতো যে অপরাধী তার ঘরে সারা রাত ছিল। হ্যাঁ, তা তো বটে, কিন্তু অন্যদের উপস্থিতি সম্পর্কে কি হতো? আমি এখনো সব সিদ্ধান্ত পাকা করিনি, কারণ আমার মনে হয় আর সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হবে না। আর ওই চিঠিটা, সেটার কি হবে? সবুজ এবং সাদা এই দুটির ধারা কাজের গতি নির্ণয় করেছে। এটা নিঃসন্দেহে একটা সংকেত বহন করছে। প্রধান সিঁড়ি, প্রথম বারান্দা, ডান দিকে সপ্তম, সবুজ। এটা হত্যা বা খুনের সংকেত। আমি এর পেছনে একটা হিংসুটে স্বামীর অস্তিত্ব দেখতে পাচ্ছি। এটা একটা সাংঘাতিক পদক্ষেপ। মহিলা কোনো দ্রুত গাড়ির সংকেত পাঠায়নি। এটা একটা পথ নির্দেশ মাত্র। লোকটা স্পেনীয় এবং ডি এর দ্বারা বোঝাচ্ছে ডলোরস। এটা স্পেন দেশীয় মহিলার সাধারণ নাম। ওয়াটসন, তুমি খুব ভালো বলেছো তো, কিন্তু সবটাই স্বীকার করে নেওয়াটা শক্ত। একজন পেন ভাষী, সে তো পেন ভাষা লিখবে। এই চিঠির লেখিকা নিশ্চয়ই ইংরেজ। ঠিক আছে, আমাদের ওই দক্ষ ইন্সপেক্টর না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাক, আমাদের সৌভাগ্য বলতে হবে, আমরা এই অল্প সময়ের মধ্যে রহস্যের দ্বার প্রথম উদ্ঘাটন করে ফেলেছি। সুর ইন্সপেক্টর আসার আগেই হোমস তার টেলিগ্রামের উত্তর পেয়ে গেল। হোমস টেলিগ্রামটা পড়ল এবং সেটা নোট বইতে ঢুকাতে যাচ্ছিল। তখনই সে আমার কৌতূহলী মুখের দিকে তাকালো। সে হাসতে হাসতে সেটা আমার দিকে এগিয়ে বলল, আমরা এখন একটা বৃত্তের মধ্যে চক্কর দিচ্ছি। টেলিগ্রামটিতে এক গুচ্ছ নাম ও তাদের ঠিকানা দেওয়া ছিল। লর্ড হ্যারিংসবি, দি ডিঙ্গল, স্যার জর্জ ফলিস্ট, অক্সফোর্ড ওয়ার্স, মিস্টার হাইন্স, জে.পি. পারডে প্লেস, মিস্টার জেমস বেকার উইলিয়ামস, ফর্টন ওল্ড হল, মিস্টার হেল্ডারসন, হাইগেটস রেভ, জোসুয়া স্টোন, নেথেল ওয়াল সিলি। এই চূড়ান্ত পর্যায়টাই আমাদের কাজের গতিকে সীমাবদ্ধ করে দেয়। নিঃসন্দেহে বাইরিস তার পদ্ধতিগত মতভঙ্গিতে একটা পরিকল্পনা তৈরি করেছে, বলল হোমস। আমি ঠিক কথাটা বুঝতে পারলাম না। দেখো ওয়াটসন, নৈশ আহারের টেবিলে গার্সিয়া যে চিঠিটা পেয়েছিল, সেটা হয় ছিল একটা সাক্ষাৎকার, না হয় সাক্ষাতের স্থান নির্ণায়ক। আর প্রধান সিঁড়ি, বারান্দার সপ্তম দরজা, এর দ্বারা নিশ্চয়ই একটা বেশ বড় বাড়ির কথাই বলা হয়েছে। আর এটা গার্সিয়ার বাড়ির থেকে 1 মাইল কি 2 মাইলের মধ্যেই আছে। আর গার্সিয়া সেই দিকেই যাচ্ছিল। আমি গার্সিয়ার বাড়ির দালালের কাছ থেকে ওই বড় বাড়িটার খোঁজ চেয়ে টেলিগ্রাম পাঠিয়েছিলাম। আর এই টেলিগ্রামটা তারই I can feel it.